আচ্ছা তোমরা। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু গুড আলাইকুম ম্যাম। মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই ক্লাস। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কি অবস্থা? ম্যাডাম ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। গরম যে পড়ছে, তোমরা কি মানে সুস্থ আছো তো নাকি? খুবই আছি গরম ম্যাডাম, পড়ে গেছে। আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাই তাহলে জয়েন করে ফেলো। কি আর করবা, এই রোজা আবার গরম। একটু কষ্ট করে তোমাদের সবাইকে একটু ক্লাস করতে হবে, কিছু করার নাই। মনে হয় সবাই জয়েন করতেছে। আমি কি পড়াচ্ছিলাম একটু দেখি, মনে আছে কি না? কি পড়াচ্ছি? সোশ্যাল সোশিয়াল রিসার্চ। রিসার্চ। সোশ্যাল রিসার্চ হচ্ছে শুরু করেছিলাম। আহ, কতটুকু পড়িয়েছিলাম? ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্স পর্যন্ত পড়িয়েছিলাম। আচ্ছা লাভে, সোশ্যাল রিসার্চ বিষয়টা কি ছিল? ম্যাডাম এটা একটা সিস্টেমেটিক প্রসেস, আচ্ছা যেটার মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত এগুলা হলো মানে সংগ্রহ করি, ওটা নিয়ে আবার বিশ্লেষণ করি, যাতে হলো আমাদের মানে যে বোঝার যে ক্ষমতা সেটা যাতে এনরিচ হয়। শুনতে পারি না কথা। আর আর মানে তোমার সাউন্ডটা একটু বাড়াও, শুনতে পারি না কথা। আচ্ছা আমার বলতেছি আমি, হ্যাঁ। ম্যাডাম এটা একটা সিস্টেমেটিক প্রসেস, যার আচ্ছা মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত ওগুলা হলো কালেক্ট করি, সেগুলা নিয়ে আবার আমরা বিশ্লেষণ করি, করে এর কারণে আমরা এটা আমাদের মানে আমাদের যে কি বলবো আমাদের যে বোঝার ক্ষমতা আছে সেটা আমরা এনরিচ করি। এই যে আচ্ছা। একটা ঘটনা, এই ঘটনাটাই হলো সোশ্যাল রিসার্চ। সোশ্যাল ঘটনা না, এটা একটা প্রসেস। ঠিক আছে। প্রসেস মানে সেটাই, সোশ্যালিস্ট একদম ঠিক আছে, লাভের ঠিক বলছে যে রিসার্চ হচ্ছে একটা প্রসেস। সোশ্যাল রিসার্চ যার মাধ্যমে আমরা কি, যদি আমাদের হচ্ছে কি কোনো ইনফরমেশন হচ্ছে এক্সিস্টিং ইনফরমেশন কে আমরা হচ্ছে কারেক্ট করি, যদি কোনো ভুল ইনফরমেশন থাকে বা নতুন কোনো ইনফরমেশন আমাদের নলেজে অ্যাড করি, ঠিক আছে। এগুলো হচ্ছে কি সোশ্যাল রিসার্চের মাধ্যমে নতুন কিছু তুমি ইনভেন্ট করতে পারো, বা আগে যদি কোনো কিছু ইনভেন্ট করা থাকে সেগুলো তুমি কি করতে পারো রিসার্চের মাধ্যমে মডিফাই করতে পারো, যে তোমাদের যে নলেজটা আছে সেটা আসলে মানে কারেক্ট আছে কিনা বা ঠিক আছে কিনা, বা তুমি আরো কি করতে পারো, বাড়াতে পারো, ইনক্রিজ করতে পারো, যে নলেজটা আছে আরো বাড়াতে পারো। সেটা কিভাবে হবে? অবশ্যই তোমাকে রিসার্চ করে তারপরে কিন্তু সেটা করতে হবে, ঠিক আছে। আর আমরা হচ্ছে রিসার্চ কি বা টাইপস এবং ইম্পর্টেন্স পর্যন্ত মনে হয় পড়েছিলাম। আজকে হচ্ছে পড়াবো, একটু দেখাই তোমাদেরকে, সবাই যদি একটু থাকো। ক্লাসে এ পর্যন্ত মনে হয় পড়িয়েছিলাম, তাই না? জি ম্যাম। ইম্পর্টেন্স তো শেষ হয়েছিল মেবি। আচ্ছা, ইম্পর্টেন্স শেষ করছিলাম। তো আজকে হচ্ছে পড়াবো হচ্ছে, দেখা যায়। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আজকে পড়াবো হলো এথিক্যাল ইস্যুস ইন সোশ্যাল রিসার্চ। যে কোনো রিসার্চ যদি তুমি করতে চাও, রিসার্চ করার আগে তোমাকে কিছু এথিক্স মেনটেন করে চলতে হবে। এথিক্স মানে হচ্ছে কি, তোমার যা ইচ্ছা তাই তুমি করতে পারবা না, ঠিক আছে। রিসার্চ রিসার্চ করতে হলে তোমাকে এথিক্স মেনটেন করে তারপরে রিসার্চ করতে হবে। তো যেহেতু তুমি, যে সবাইকে আমাদের রিসার্চ করতে হবে, তো রিসার্চ করার আগে আমাদের এই এথিক্স গুলা কি কি এথিক্স আমাদের মেনটেন করে চলতে হবে সেগুলো তো জানতে হবে। না হলে তুমি, তোমার রিসার্চটা কমপ্লিট হবে না, কারণ তুমি তোমার মতো করে রিসার্চ করতে পারবে না। অবশ্যই রিসার্চ করার আগে রিসার্চের কিছু এথিক্স আছে, সেগুলো তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে একটু দেখো যে রিসার্চ মানে সোশ্যাল রিসার্চেরও কিছু এথিক্যাল ইস্যুস বা এথিক্স মেনটেন করতে হয়। সেই এথিক্স গুলা কি কি? ফার্স্টেই লেখা আছে যে তোমাকে ইথিক্যালি মানে ইথিক্স মানে কি, মানে তোমার নৈতিকতা, মানে এই রিসার্চেরও কিছু নৈতিকতা আছে, যে নৈতিক বিষয়গুলা তোমাকে মেনটেন করতে হয়, ঠিক আছে। কিরকম? যে ইথিক্যালি নিউট্রাল ফর বেটারমেন্ট। যে কোনো রিসার্চ যদি তুমি করতে যাও, ঠিক আছে, তোমাকে কি করতে হবে? এথিক্যালি নিউট্রাল থাকতে হবে। নিউট্রাল মানে কি? নিরপেক্ষ থাকতে হবে। তুমি একটা এরিয়াতে, একটা গ্রামে বা যে কোনো একটা সোসাইটিতে ডাটা কালেকশন করতে গেছো, মানে রিসার্চ করতে গেছো। এখন তুমি যাকে তোমার কোশ্চেন গুলা জিজ্ঞেস করতেছো, তোমার রিসার্চের কোশ্চেন গুলা কাউকে জিজ্ঞেস করতেছো, জিজ্ঞেস করলাম
যে এই কোভিড এর সময় ফার্মারদের প্রোডাক্ট তারা ঠিক মতো প্রাইস পাচ্ছে কিনা না, কিন্তু তুমি বলতেছো, তুমি আবার কি বলতেছো যে না আমি তো জানি আপনারা পাইতেছেন, আপনারা মিথ্যা কথা বলতেছেন বা এরকম কিছু একটা, যে তুমি তোমার মতামতটা তুমি প্রকাশ করতেছো, কিন্তু এটা করা যাবে না। এথিক্যালি নিউট্রাল মানে কি, তোমার পার্টিসিপেন্ট মানে যাদের কাছ থেকে তুমি ডাটা কালেকশন করবা বা ইনফরমেশন নিচ্ছ, তারা যা বলবে সেটাই তুমি কি করবা, কালেক্ট করে তুমি হচ্ছে সেটা দিয়ে তোমার রিসার্চটা করবা। সেখানে তোমার কোনো ওপিনিয়ন বা তোমার কোনো পারসেপশন তুমি সেখানে দিতে পারবা না, ঠিক আছে? এটাই হলো রিসার্চের বিষয়। যদি তুমি হচ্ছে কি তুমি তুমি মনে করো যে তুমি একজনকে একটা কোশ্চেন জিজ্ঞেস করে তুমি ভাবতেছো এটা তো আমি নিজেই জানি, আমি নিজেই তাহলে ওইটার রেজাল্টটা বসাই দিই, তাহলে হবে না। তুমি যাদের কাছ থেকে ইনফরমেশন নিচ্ছ তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়েই করতে হবে, সেখানে তোমার নিজের কোনো মতামত দেওয়া যাবে না, ঠিক আছে? তোমাকে নিউট্রাল থাকতে হবে। সে যা বলবে সেটাই সঠিক, সে যেরকমই বলবে, নেগেটিভও বলতে পারে পজিটিভও বলতে, সেটা তোমার দেখার বিষয় না। কিন্তু তোমাকে মানে নিউট্রাল থাকতে হবে, তুমি নেগেটিভও বলতে পারবে না পজিটিভও বলতে পারবে, ঠিক আছে? তুমি কোশ্চেনটা তাকে বুঝায় বলতে পারো, কিন্তু তুমি উত্তর দিয়ে দিতে পারবা, ঠিক আছে? এটাই হলো বলছে যে সোশ্যাল রিসার্চে তোমাকে অবশ্যই এথিক্যালি নিউট্রাল থাকতে হবে, ঠিক আছে? যদি তুমি প্রপার বা রাইট রেজাল্টটা পেতে চাও। এখন যদি না পেতে চাও, নিজের মতো করে কষ্ট না করে নিজের মতো সব ইনফরমেশন দিয়ে দাও, তাহলে ম্যাম কিছু শোনা যায় না। প্রপার রিসার্চ হলো না, ঠিক আছে? অবশ্যই রিসার্চে কি হতে হবে, মাস্ট বি অ্যাওয়ার। কথা শোনা যায় না? ম্যাডাম কারো প্রথমে শোনা কোনো যায় না। সমস্যা হচ্ছে? এতক্ষণ শোনা যাচ্ছে না, শোনা হ্যাঁ, যাচ্ছে। লাস্ট 1 মিনিট শোনা গেল কিছু। শোনা না? ম্যাডাম কথা বুঝতে আটকে পারি আটকে নাই। আসছে। এখন শোনা যায়? এখন শোনা যাচ্ছে। এখন শোনা যায় না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যাডাম। আমি ফার্স্টে বলছি যে তোমাকে প্রথমটা কি আবার বলতে হবে? না ম্যাম, প্রথমটা আর বলা দরকার নেই। আচ্ছা ঠিক আছে, মানে তোমাকে নিউট্রাল থাকতে হবে, যে কোনো তুমি ডাটা কালেকশন করতে যাও বা তুমি রিসার্চ করতে যাও, তুমি তোমার মতামতটা দিবা না, তারা তুমি শুধু তোমার রিসার্চের বিষয়টা তাদের বুঝিয়ে পড়বা বা তোমার কোন মানে কোশ্চেন গুলো আছে সেটা তাদের বলবা, তারা যে ধরনের আনসার দেয় সেটাই তুমি কালেক্ট করে নিয়ে আসবা। এটাই তোমার হচ্ছে নিউট্রাল, মানে নিউট্রাল ওয়েতে তোমাকে রিসার্চ করতে হবে। আর সেকেন্ড যেটা আছে যে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে রিসার্চ কি হতে পারে, ক্যান হার্ম অ্যাজ ওয়েল এজ হেল্প। মানে হচ্ছে কি, তুমি তো কারো কি তুমি যাচ্ছ রিসার্চ করার জন্য, রিসার্চ মানে কি যে সমাজের বা যে কোনো একটা বিষয়ে মানে মেইন মানে ট্রু বা রিয়েল পিকচারটা তুমি তুলে ধরবা। সেটা সেটা কোনো খারাপ কিছু হইলেও তোমার সেটাই তুমি তুলে ধরতেছো। কিরকম, যে তুমি যদি কোনো একটা সেক্টরে করাপশন কিরকম বা কেমন হচ্ছে, যে মনে করা যে প্যান্ডেমিকের সময় প্রণোদনার বিষয়টা, যে কি বলে চেয়ারম্যান বা উপজেলা পরিষদ চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারা আসলেই মানে প্রপারলি এই প্রণোদনার বিষয়গুলা তারা ফার্মার বলো গ্রামের মানুষকে দিয়েছে কিনা, এটা তোমার রিসার্চের যদি বিষয় হয়। এটা কি সব জায়গাতে সমানভাবে সবাইকে দেওয়া হয় নাই, ঠিক আছে? এখন এই এই রিসার্চের ফলে অনেক সময় কি চেয়ারম্যান বা মেম্বারদের বিপদও হতে পারে, কারণ এটা হচ্ছে কি তারা অনেকেই তো ঠিক মতো প্রণোদনার বিষয়গুলো দেয় নাই। তো তাহলে কি হচ্ছে, তাদের কিন্তু ক্ষতি হচ্ছে, তাদের হয়তো বা পরবর্তীতে জরিমানা হতে পারে বা সাজা হতে পারে। তারা এটাই হচ্ছে কি তোমার রিসার্চের রেজাল্টের কারণে কিন্তু হচ্ছে, সেটা তোমার দেখার বিষয় না। তোমার দেখার বিষয় হচ্ছে যে রিসার্চ যেটাই হোক, তোমার রিসার্চে যে রেজাল্টে আসুক সেটা কারো ক্ষতি হলেও সেটা তোমার দেখার বিষয় না, এটা ক্যান হার্ম এজ ওয়েল এজ হেল্প। তুমি হচ্ছে ট্রু পিকচারটা তুলে ধরবা, এটাই হলো তোমার রিসার্চের মূল উদ্দেশ্য, ঠিক আছে? আরেকটা বিষয় হলো যে টু বি স্কিলফুল এন্ড ফেয়ার মাইন্ডেড, মানে তোমাকে অবশ্যই রিসার্চ করার আগে স্কিলড হতে হবে, কিভাবে রিসার্চ করতে হয় সেটা জানতে হবে। তোমাকে একদম ভালো একটা মনে তারপর রিসার্চ করতে যেতে হবে, ঠিক আছে? তুমি কিছুই জানো না রিসার্চ কিভাবে করতে হয়, তুমি কোশ্চেনটাই পড়ো নাই, যে তোমার রিসার্চের বিষয়টাই তুমি নিজেই বুঝো না যে তোমার রিসার্চ তুমি কি নিয়ে রিসার্চ করবা, ঠিক আছে? তাহলে তুমি তো রিসার্চ করতে পারবে না, বা
কিভাবে রিসার্চ করতে হয় সেটাও জানো না। অবশ্যই রিসার্চ করার আগে কিভাবে রিসার্চ করতে হয় বা তোমার রিসার্চ করার বিষয়টা এই সম্পর্কে তোমাকে অবশ্যই স্কিলড হতে হবে, ঠিক আছে। আরেকটা বিষয় লেখা আছে দেখো, ডিসক্লোজ অল রিসার্চ ফাইন্ডিংস উইদাউট ওমিটিং সিগনিফিকেন্ট ডাটা, ঠিক আছে। এখানে বলছে কি যে তোমার রিসার্চের রেজাল্ট যাই হোক, ঠিক আছে, দেখা গেল কি তুমি এমন একটা রেজাল্ট পেয়েছো যেটা আগের রেজাল্টের সাথে মিলতেছে না, ঠিক আছে। আগের সবারই পজিটিভ রেজাল্ট আসছে, তোমার ওরকম আসে না, তোমার কোনো নেগেটিভ রেজাল্ট আসছে, তখন তুমি ভাবলা যে তাহলে কি আমি তাহলে সব পজিটিভ করে দেই, ঠিক আছে। না, এটা করা যাবে না। তোমার রেজাল্টে যা রেজাল্ট আসবে সেটা তোমাকে কি করতে হবে, সেটাই ডিসক্লোজ করতে হবে, সেটাই মানে তোমার হচ্ছে রেজাল্ট, তোমাকে কনক্লুশন আনতে হবে বা সেটাই পাবলিশ করতে হবে, ঠিক আছে। যে আগের রেজাল্ট গুলোর সাথে মিলে না, আগের লিটারেচারে এরকম রেজাল্ট আসছে আমারটার সাথে মিললো না, তাহলে কি আমারটা ভুল হয়েছে, এরকম ভাবার কিছু নাই। তুমি যদি সুন্দর করে সবকিছু সঠিকভাবে করে ফেলো রিসার্চ, তারপরে যাই রেজাল্ট আসে সবকিছু তুমি কি করবা, সেটা পাবলিশ করবা। সেটা ভয় পাওয়ার কিছু নাই যে অন্যদের রেজাল্টের সাথে মিলতেছে না তার মানে আমি চেঞ্জ করে নিজেদের মতো করে অন্যদের সাথে মিলিয়ে তারপরে আমি আমার রেজাল্ট গুলো চেঞ্জ করে তাহলে হবে না। তোমাকে অবশ্যই তোমার রেজাল্ট যেটা আসবে রিসার্চে সেটাই তোমাকে ডিসক্লোজ করতে হবে, ঠিক আছে। আরেকটা বিষয় লেখা আছে যে মেক দেয়ার রেজাল্টস অ্যাভেলেবল টু আদার সোশিওলজিস্ট বা সায়েন্টিস্ট। মানে হচ্ছে তুমি যে রিসার্চটাই পড়ো, তোমার রিসার্চের একটা রিপোর্ট থাকবে বা তুমি রিসার্চটা কি করবা, অবশ্যই রিসার্চটা তো তোমার নিজের জন্য করতেছো না, তোমার রিসার্চের রেজাল্টটা যাতে সবাই জানতে পারে সেটার ব্যবস্থা করতে হবে। কিভাবে ব্যবস্থা করতে হবে, অনেক সময় দেখবা যে ওয়ার্কশপ হয়, কনফারেন্স হয়, তারপরে অনেক সময় এই রিসার্চ গুলা আর্টিকেল আকারে প্রকাশ করা হয়, আবার বই আকারে প্রকাশ করে অনেকে, অনেকে হচ্ছে নিউজ পেপারে সেটা পাবলিশ করে রিসার্চের রিপোর্ট গুলা, রেজাল্ট গুলা। তো এটাই হচ্ছে কি, মানে তোমার রিসার্চের রেজাল্ট সবাই জানতে পারলো। তুমি রিসার্চ করলে শুধু কেউ জানলো না, এই বিষয় সম্পর্কে কেউই জানলো না তোমার রিসার্চের রেজাল্টটা, তাহলে তো কারো কোনো কাজেই লাগবে না, ঠিক আছে। যাতে সবাই জানে সেই ব্যবস্থাটাও তোমার তোমার মাথায় রাখতে হবে যে আমি যাই রিসার্চ করি সেটা কি করতে হবে, সেটা আমাকে সবাইকে জানাইতে হবে যেভাবে, সেটা তুমি কনফারেন্সের মাধ্যমে জানো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানো, বা পেপার পাবলিশ করো, বা হচ্ছে থিসিসের মাধ্যমে, এটাও তো সবাই পাচ্ছে, ঠিক আছে। তো এগুলাই হচ্ছে কি, এটাও হচ্ছে একটা এথিক্স সোশ্যাল রিসার্চ। আর আরেকটা বিষয় হচ্ছে রিসার্চ ম্যাডাম প্রজেক্ট আর নট হার্ম। ম্যাডাম হ্যাঁ বলো। আমরা যে রিসার্চ গুলো করবো ম্যাডাম ওগুলা প্রকাশ পাবো মানে প্রকাশ করবো বুঝতে পারি কিভাবে? না কথা। ম্যাডাম আমরা যে রিসার্চ করবো ম্যাডাম, মানে মাস্টার্সে গেলে আমরা যেগুলো করবো সেগুলো প্রকাশ করবো কিভাবে? শুনতে পারি না, আরেকটু জোরে। ম্যাডাম আমরা যেগুলো করবো ম্যাডাম, আমরা যে রিসার্চ গুলো করবো ম্যাডাম সেগুলো প্রকাশ করবো আচ্ছা কিভাবে? 1 মিনিট দাঁড়াও, আমি ফ্যানের ইটা কমিয়ে দিয়ে আসি, আমি মনে হয় এই জন্য শুনতে পাই না। 1 মিনিট। আচ্ছা, এখন বলো, ফ্যানের ইটা কমিয়ে দিয়েছি বুঝলাম। ম্যাডাম এখন আপনি বলো। যেটা বললেন যে রিসার্চ করার পর সেটা গণমাধ্যমে প্রকাশ করতে হবে, সবার কাছে যেন অ্যাভেলেবল হয় সেভাবে প্রকাশ করতে হবে। আমরা হ্যাঁ, যখন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার সময় রিসার্চ করবো ম্যাডাম, আমাদের তো মানে প্রত্যেক ছাত্র যখন আমরা এগুলো করবো ম্যাডাম তখন তো অনেকগুলো রিসার্চ হয়ে যাবে ম্যাডাম, আমরা সেটা প্রকাশ করবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা কি করে থাকি, আমরা রিসার্চ করে থাকি, রিসার্চ করে সেটাকে তো রেখে দাও না, তুমি রিসার্চ করে সেটা কি করতেছো, থিসিস আকারে পাবলিশ করতেছো। থিসিসটা যে আছে, এটা থিসিস যখন তুমি করো সেটা কিন্তু তোমার কাছে রেখে দাও না, থিসিসের 6টা কপি করা হয়। একটা থাকে সেন্ট্রাল লাইব্রেরিতে, তারপরে ফ্যাকাল্টি লাইব্রেরিতে, তোমার ডিপার্টমেন্টে থাকে, তোমার সুপারভাইজারের কাছে থাকে, কো সুপারভাইজারের কাছে থাকে, তোমার কাছে থাকে। তার মানে কি, তোমার রিসার্চটার রেজাল্টটা কিন্তু কত মানুষ পড়তে পারতেছে, যখন তুমি লাইব্রেরিতে দিচ্ছ তার মানে লাইব্রেরিতে সবাই পড়তে পারতেছে। আবার অনেক সময় কি করা হয়, এই রিসার্চের রেজাল্টটা কি করা হয়, এই থিসিস থেকে আমরা আমরা যখন মাস্টার্সের থিসিস করেছি ওইখান থেকে আমি আবার পেপারও পাবলিশ করছি, ঠিক আছে। এটা তো আমি থিসিস আকারে দিয়েছি, আবার আলাদা করে পেপারও পাবলিশ করছি। তো পেপার পাবলিশ করলে কি হয়, এখন তোমরা অনলাইনে আমার যে থিসিসের ইটা আছে, পেপারটা আছে, তোমরা যে কেউ সার্চ দিলে, যে কেউ সার্চ দিলে তুমি ইজিলি সেটা পড়তে পারতেছো। তার মানে কি, রেজাল্টটা তুমি শুধু লাইব্রেরিতে গিয়ে পড়তে হবে এরকম না, অনেকেই পেপার আকারে পাবলিশ করে, আবার অনেকে করে না, কিন্তু আমরা করেছি। তো ওটা তুমি হচ্ছে ইজিলি পড়তে পারতেছো। তাহলে কি হচ্ছে, তাহলে তোমার রিসার্চের রেজাল্ট সবাই জানতে পারতেছে, ঠিক আছে।
বুঝতে পারছো? যখন তুমি থিসিস করতেছো, থিসিস মানে কি, থিসিস আকারে যখন ওটা হচ্ছে পাবলিশ করতেছো, তার মানেই তো তুমি তোমার রেজাল্ট ম্যাডাম আটকে যেতেছে কথাগুলো। সবাইকে জানাচ্ছ, ঠিক আছে? ম্যাডাম শোনা যাচ্ছে না। আমার কথা আটকে যাচ্ছে, শোনা যায় না? আল্লাহ, কি করবো বলো? এখন শোনা নেটের যাচ্ছে, সমস্যা করে। হ্যাঁ, এখন শোনা এখন যাচ্ছে। আচ্ছা, তোমরা একটু বলো, আর যখন শোনা যায় না তখন আমি আবার না হয় রিপিট করব। আচ্ছা, ওই মেক দেয়ার রেজাল্টস অ্যাভেলেবল টু আদার সোশিওলজিস্ট, এটা তো বুঝতে পারছো নাকি? জি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। তারপর পরেরটা আসো, যে রিসার্চ প্রজেক্ট আর নট হার্মড, মানে হচ্ছে কি, যে তুমি যে রিসার্চটা করবা সেটা যাতে কারো ক্ষতি না হয়। হার্মড মানে কি, যখন তুমি যাদের কাছ থেকে তুমি ডাটা কালেকশন করবা, তুমি একটা গ্রামে গেলা বা একটা সোসাইটিতে গেলা, তুমি যাদের কাছে ডাটা কালেকশন করতেছো তাদের ইনফরমেশন তুমি ঠিকই নিচ্ছ, কিন্তু তুমি কি করতে পারো না যে তাদের অনুমতি ছাড়া তাদের ছবি বা তাদের নাম, ঠিকানা, এগুলো তুমি কি করতে পারবে না, প্রকাশ করতে পারবা না, ঠিক আছে? এটা তোমার এথিক্স। এটা কারণ হচ্ছে, এটা হচ্ছে রিসার্চের একটা এথিক্স। তারা যদি বলে যে না, আপনারা যদি আমার ছবি তোলেন কোনো সমস্যা নেই, তাহলে তুমি তার ছবি তুলতে পারো, যদি না বলে তাহলে তুমি তার ছবি তুলতে পারবে না, ঠিক আছে? সেটা তুমি ম্যাম পাবলিশ করতে পারবে, কারণ হ্যাঁ। ম্যাম এই পয়েন্টের সাথে এই যে 2 নাম্বার পয়েন্টটা হুম হুম একটু কনফিউশন হচ্ছে আর কি। ওইখানে বলছিলেন যে আচ্ছা, কোনো চেয়ারম্যানের ক্ষতি হতে পারে, এটা আমার দেখার বিষয় না। আবার সেটাই। এখানে বলছেন কারো নাম গোপন আমি রাখতে হবে। আচ্ছা, আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। ফার্স্ট যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে কি, যে তোমার রেজাল্টের কারণে, তুমি তো চাচ্ছ কি, ট্রু পিকচারটা তুলে ধরার জন্য। এখন কোরাপশন হচ্ছে ওই সেক্টরে, তুমি দেখতে চাচ্ছ হেলথ সেক্টরে কোরাপশন হচ্ছে কিনা, ঠিক আছে? এখন তো তাহলে তুমি জানতেই পারবা না তোমার। আর হচ্ছে এটা হলো কি, যে যখন তুমি রিসার্চ করতেছো, ঠিক আছে, তখন হেলথ সেক্টরের যে করাপশন হচ্ছে সেটা তুমি যদি প্রকাশ করার পরে, তুমি তো নাম প্রকাশ করতেছো না, তুমি তো ওই সেক্টরে কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেটা প্রকাশ করতেছো। তারপরে ওই সেক্টরে যখন গভর্নমেন্ট মানে ওইখানে কাজ করবে, তখন দেখবে যে ওই সেক্টরের প্রবলেম, তখন কারো তো কারো ক্ষতি তো হবে। ক্ষতি বলতে কি বোঝাচ্ছে, সে আগে করাপশন করতো, এখন করতে পারবে না, বা তার হচ্ছে ডিমোশন হবে, বা তার চাকরি চলে যাবে, ঠিক আছে না বিষয়টা? সেটা তো আমাদের জন্য ভালো, সেটা তো আমাদের সোসাইটির ভালো, নাকি? ম্যাম তার মানে অনৈতিক ব্যক্তিগুলোর ক্ষতি হবে? হ্যাঁ, অনৈতিক ব্যক্তিগুলোর ক্ষতি হবে। যারা ডিসঅনেস্ট পারসন তাদের ক্ষতি হবে, সেটা আমি বলছি, যে এটা তো আমাদের দেশের ক্ষতি না বা সোসাইটির ক্ষতি না, বুঝতে পারছো? আর আর ওকে রিসার্চ ম্যাম। প্রজেক্ট, আর নট হার্ম বলতে বোঝাচ্ছে কি, অনেক সময় অনেক বিষয় থাকে, আমি তোমাদের বলি, যে মনে করো অনেক সেন্সিটিভ ইস্যু থাকে, যে ডাউরি বা উইমেন ভায়োলেন্স, এই বিষয়গুলো যখন থাকে, তখন মানে একটা উইমেনের কাছ থেকে তুমি তার ইন্টারভিউ নিচ্ছ। এখন যদি হচ্ছে সে বলতেছে যে তার হাজবেন্ড হয়তো তাকে হচ্ছে টর্চার করে ডাউরির জন্য, বা এই ইনফরমেশন গুলো তোমাকে দিচ্ছে, তুমি তার নামটা প্রকাশ করে ফেললা তোমার রিসার্চের রেজাল্টে, এটার জন্য কিন্তু তার একটা কি হয়, সোসাইটিতে তার হচ্ছে একটা মানে সম্মান কমে যেতে পারে, বা তার ফ্যামিলি থেকে তার নির্যাতন আরো বেড়ে যেতে পারে, বুঝতে পারো না? তারা তোমার কি হার্মফুল হচ্ছে, বা কারো ছবি তুমি প্রকাশ করলে যেটা সমাজে তার মানে সে এমন এমন ইনফরমেশন দিচ্ছে, তারপরে সোসাইটিতে তার আরো সম্মান কমে গেছে, ঠিক আছে, বা তাকে আরো হেয় প্রতিপন্ন হতে হচ্ছে, বুঝছো? এগুলো হচ্ছে কি হার্মফুল, মানে হার্মফুল, তুমি কাউকে হার্ম করবা এরকম কোনো বিষয় না, তুমি কারো ইনফরমেশন নিচ্ছ, তাকে বলবাই, যদি তার নাম প্রকাশ করতে চায় সে তাহলে তো করবে, না হলে নাই, তুমি করবা না, ঠিক আছে? এটা হলো তোমার রিসার্চের এথিক্স, ঠিক আছে? এটুকু কি বোঝা গেছে? জি ম্যাম। ওকে, ঠিক আছে। এই যে পরেরটাই লেখা আছে, যে প্রোটেক্ট দা প্রাইভেসি অফ এনিওয়ান, এটা তুমি যে কোনো রিসার্চ করো, রিসার্চ করার আগে তোমাকে অবশ্যই বলে নিতে হবে যে আপনি যে ইনফরমেশন গুলা দিচ্ছেন, এই ইনফরমেশন গুলা আমি মানে কারো কাছেই প্রকাশ করব না, ঠিক আছে? শুধু আমার কাছে থাকবে। সেই ইনফরমেশন থেকে আমরা একটা রিপোর্ট তৈরি করব, কিন্তু আপনার নাম, ঠিকানা বা আপনার কোনো ছবি মানে আমি প্রকাশ করতেছি না, মানে এটা হলো প্রাইভেসি রক্ষা করা, কারো প্রাইভেসি তুমি কাউকেই জানাবা না, তুমি যাদের কাছ থেকে ইনফরমেশন। কারণ রিসার্চ কি হয়, অনেক সময় সেন্সিটিভ রিসার্চও হয়, অনেক সেন্সিটিভ রিসার্চ হয়, তাহলে অনেকের প্রাইভেসি নষ্ট হতে পারে, অনেক ইনফরমেশন অনেকেই দেয় যায় তারা তাদের পরিচয় দিতে চায় না, ঠিক আছে?
তাহলে এটা তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে। অন্যের প্রাইভেসি প্রোটেক্ট করাটা এটাও হলো একটা রিসার্চের এথিক্স। আরেকটা বিষয় লেখা আছে দেখো, অ্যাভয়েড অ্যাকসেপ্টিং মানি ফ্রম এ সোর্স ইফ দেয়ার ইজ এনি কোশ্চেন অফ এ কনফ্লিক্ট। এটা কি ম্যাডাম ঘুষ নেওয়া? হ্যাঁ ম্যাডাম ঘুষ নেওয়া মানে একদম এক্স্যাক্টলি। এটা তো আর বলার কিছু নাই যে এরকম হয়েছে যে বলতেছে যে রিসার্চার কে বলতেছে যে আপনি এই ইনফরমেশনটা দিয়ে লিখেন না, আপনি হচ্ছে রং ইনফরমেশন লিখেন, তাহলে আপনাকে হচ্ছে কিছু টাকা পয়সা দেওয়া হবে, ঠিক আছে? তাহলে কি হলো, তাহলে কিন্তু তোমার রিসার্চটা হচ্ছে প্রপার রিসার্চ হলো না, তোমার ট্রু পিকচারটা তো তুমি তুলে নিয়ে আসতে পারলে না, কারণ তুমি কি করছো, টাকার বিনিময়ে তোমার রিসার্চের রেজাল্টটা ভিন্ন দিচ্ছ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার এথিক্স, কারো কাছ থেকে কি কোনো ধরনের টাকা পয়সা নেওয়া যাবে না, কারণ রিসার্চটা তুমি করতেছো কিসের জন্য, সেটা তো একটা অবশ্যই একটা তোমার উদ্দেশ্য আছে। কারো কাছ থেকে টাকা নেবে বা এই ধরনের মানে চিন্তা থাকলে তাহলে তোমার রিসার্চটা হচ্ছে না, প্রপার রিসার্চ হচ্ছে না, ঠিক আছে? তারপর আরেকটা বিষয় লেখা আছে যে ইনভেস্টিগেটর মাস্ট বিকাম ফ্যামিলিয়ার এনাফ উইথ দ্যাট সোসাইটি। মানে হচ্ছে কি যে অবশ্যই যে রিসার্চ করতে যাবে, মানে আমি যে ইনভেস্টিগেটর মানে রিসার্চার যে রিসার্চ করতে যাবে, আমি যে সোসাইটি বা আমি যে গ্রাম বা আমি যে সিটিতে ডাটা কালেকশন করব বা রিসার্চ করব, ওই সম্পর্কে যাতে আমার কি একটু ভালো জানাশোনা থাকে। আমি যে গ্রামে যাব বা যাওয়ার আগে আমি যাতে ওই এরিয়া সম্পর্কে ভালো একটা ইনফরমেশন নিয়ে যেতে পারি, কারণ একদমই কিছুই যদি না চিনি, ঠিক আছে, তাহলে তো আমি ওখানে গিয়ে ওভাবে ডাটা কালেকশন করতে পারবো না। এই জন্য বলছে যে ওই সোসাইটি সম্পর্কে আমাকে একটু কি হতে হবে, ভালোভাবে পরিচিত অবশ্যই, মানে জেনে যেতে হবে, ফ্যামিলিয়ার হয়ে তারপর যেতে হবে, ঠিক আছে? এটাই বলছে। আর এই কয়েকটা পয়েন্ট মেইনলি হচ্ছে রিসার্চের সময় মানে রিসার্চ করার আগে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কারো যাতে কোনো ক্ষতি না হয় বা তাদের প্রাইভেসি রক্ষা করা বা তোমার রেজাল্টটা পাবলিশ করা, এই বিষয়গুলো তোমার যাতে, তো যে কোনো রিসার্চ তোমরা করো, তোমরা তো সব মানে এখন স্টুডেন্ট অবস্থায় রিসার্চ করতে হবে, দেখবা যে ভবিষ্যতেও যদি একাডেমিক্স এই প্রফেশনে থাকো তখনও তোমাদের রিসার্চ করতে হবে, এমনকি অন্য প্রফেশনে গেলেও রিসার্চ বিষয়টা থাকবেই, ঠিক আছে? অনেক ক্ষেত্রেই থাকে, তখন তোমাদের এই বিষয়গুলা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন কি বোঝা গেল কিছু? জি ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে এই পয়েন্ট ম্যাম একটা কোশ্চেন ছিল। জি বলো। আচ্ছা ম্যাম, এই যে রিসার্চ মানে বড় কোনো জার্নাল যদি আমরা রিসার্চ প্রকাশ করতে চাই তাহলে কি আমাদের হচ্ছে টাকা দিতে হয় কি? আচ্ছা না হচ্ছে না ওই জার্নাল গুলো রিসার্চ গুলো খুঁজে নিয়ে নিজে থেকেই মানে পাবলিশ করে? আচ্ছা, জার্নাল গুলাতে আমি বলি এক একটা জার্নাল এক এক রকম, ঠিক আছে? কোন জার্নাল হচ্ছে ফ্রি, ওইখানে ওই জার্নালের পেপার পাবলিশ করতে কোনো টাকা লাগে না, আবার কিছু জার্নাল আছে হচ্ছে অনেক টাকা লাগে, ঠিক আছে? কিন্তু ইন্টারন্যাশনাল জার্নাল যেগুলো অনেক বেশি হচ্ছে কি ভালো, ওগুলাতে অনেক টাকা লাগে, অনেক মানে অনেক টাকা লাগে, ঠিক আছে? আর আবার কিছু জার্নাল আছে একটু নর্মাল, ওই জার্নাল গুলাতে কম টাকা লাগে, আবার কিছু জার্নাল আছে কোনো টাকাই লাগে না, ঠিক আছে? এরকম আছে। আমাদের আমাদের ভার্সিটিতেও আছে, আমাদের ভার্সিটিতে 12 যদি প্রকাশ করতে চাও তোমার পেপারটা, তাহলে তোমার মনে হয় 4000 টাকা দিতে হয়। আবার কিছু আছে আমাদের ভার্সিটিতে, কিছু আছে যে কোনো টাকাই দেওয়া লাগে না, ঠিক আছে? এরকম আছে, এক একটা জার্নাল এক এক রকম। কিন্তু অনেক ভালো জার্নাল গুলা যদি বলো, তো ওগুলাতে ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নাল যদি যেগুলো থাকে ওগুলো অনেক মানে ভালো, যেগুলো ওগুলোতে ভালো অ্যামাউন্ট ডলারে পেমেন্ট করতে হয়, অনেক টাকা লাগে, কারণ ওটা তোমার হচ্ছে অনেক তোমার তোমার কি বলে ক্যারিয়ারটা অনেক তোমার অনেক তোমার রিসার্চের স্কোর অনেক বাড়িয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, আর কোনো কোশ্চেন? নো ম্যাম। ওকে, আচ্ছা, তাহলে আমি বলতে চাচ্ছিলাম কি এই টপিকটা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা সবাই একটু নোট করে রেখো যে এথিক্যাল ইস্যুস ইন সোশ্যাল রিসার্চ, এই বিষয়টা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, একটু স্টার মার্ক বা নোট করে একটু রেখো, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা হচ্ছে এই কি বলে সোশ্যাল রিসার্চ চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক স্টেপস ইন রিসার্চ প্রসেস।
ফার্স্টেই বলছি যে রিসার্চ এরকম বিষয় না যে তুমি মন চাইলো যেভাবে ইচ্ছে সেভাবে করলো, অবশ্যই তোমাকে কিছু প্রসিডিউর বা স্টেপস ফলো করে রিসার্চ করতে হবে, ঠিক আছে? তো যে কোনো রিসার্চ করো তোমাকে এই কয়েকটা যে এখানে লেখা আছে কয়েকটা প্রসিডিউর বা কয়েকটা ধাপ, এই কয়েকটা ধাপ মেনটেন করেই তোমাকে হচ্ছে কি রিসার্চ করতে হবে। স্টেপস ইন রিসার্চ প্রসেস এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং তুমি যে রিসার্চই করো তোমাকে এই বিষয়গুলা জানতেই হবে, যে এই 6টা বিষয় তোমাকে ফলো করেই রিসার্চ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটু সবাই নোট করে রাখো যে স্টেপস ইন রিসার্চ প্রসেস, এটাও এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? আর এখানে হচ্ছে 6টা পয়েন্ট আছে, যে 6টা স্টেপস ফলো করে মেইনলি কি করা হয়, যে কোনো একটা রিসার্চ করা হয়ে থাকে। তো এখানে 6টা পয়েন্ট লেখা আছে, পরবর্তী স্লাইড গুলাতে এই 6টা পয়েন্টেরই বর্ণনা দেওয়া আছে। সো আমি ওই নেক্সট স্লাইডে যাচ্ছি, ওইখানে সবগুলো পয়েন্টেরই মানে আলাদা আলাদা করে বর্ণনা দেওয়া আছে, তাহলে আর এটা আর দেখতে হবে না, ঠিক আছে? এখানে তো সবগুলো শুধু পয়েন্ট লেখা আছে, তোমাদের আমি দেখাচ্ছি, একটু দেখো। ফার্স্ট পয়েন্টটা হলো কি, দেখো যে ফর্মুলেশন অফ রিসার্চ প্রবলেম। সবাইকে এখন আমার কথা শুনতে পাচ্ছ নাকি কারো প্রবলেম হচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, শোনা যাচ্ছে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনো, কারণ তোমাদের সবারই এই বিষয়টা কাজে লাগবে, ঠিক আছে? যে কোনো যদি একটা রিসার্চ করতে যাও তাহলে কি তোমাকে এই স্টেপস গুলা বা এই রিসার্চ প্রসেসের এই ধাপগুলা তোমাকে ফলো করতে হবে। ফার্স্টে কি, যে কোনো রিসার্চ করার আগে তোমাকে কি করতে হবে, ফর্মুলেশন অফ রিসার্চ প্রবলেম। মানে কি, তুমি কি নিয়ে রিসার্চ করবা বা তোমার রিসার্চের টপিক বা রিসার্চের টাইটেলটা তো অবশ্যই ঠিক করতে হবে, ঠিক আছে? তোমার রিসার্চের টাইটেলটা ঠিক করার জন্য বলা হয়েছে যে ফর্মুলেশন অফ রিসার্চ প্রবলেম। এটাই হলো রিসার্চের ফার্স্ট স্টেপ, যে আগে কি আমি কি নিয়ে রিসার্চ করবো। তো আমি কি নিয়ে রিসার্চ করবো এটা আমি কিভাবে বুঝবো? ফার্স্টে তোমার চিন্তা করতে হবে যে তোমার হচ্ছে তোমার নিজের কোনো পছন্দের কোনো বিষয় আছে কিনা, বা তুমি যে ডিসিপ্লিনে আসো, তুমি যদি এগ্রিকালচারে থাকো, এগ্রিকালচার রিলেটেড টপিক তুমি খুঁজে বের করবা যে কোন টপিকে আমি রিসার্চ করতে পারি, বা সোসাইটিতে কোনো প্রবলেম হচ্ছে এরকম কোনো প্র্যাকটিক্যাল প্রবলেম, সেগুলা বিষয় নিয়ে আমি রিসার্চ করতে পারি। অবশ্যই তোমার রিসার্চ প্রবলেমটা রিসার্চেবল হতে হবে, মানে রিসার্চ করার মতো হবে। একদম আন্দাজে একটা নিয়ে আসলা যেটা কোনো রিসার্চ করা যায় না, ওরকম কোনো বিষয় নিবা না। যে বিষয়টা রিসার্চ করার মতো ওরকম কোন একটা প্রবলেম তুমি আইডেন্টিফাই করবা, ঠিক আছে, তোমার ডিসিপ্লিনের মধ্যে। এখন তুমি মানে এগ্রিকালচারে পড়ো, তুমি যদি এখন ইকোনমিক্স এর বিষয় নিয়ে রিসার্চ করতে যাও সেটা তো তুমি পারবা না, কারণ হচ্ছে কি তুমি অবশ্যই তোমার যে ডিসিপ্লিন, তোমার ওই ডিসিপ্লিনেরই কোনো একটা বিষয় বা প্রবলেম তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এটাই হলো ফার্স্ট বিষয়, ঠিক আছে? তারপরে একটু দেখো কি লেখা আছে, যে ডিফাইনিং এন্ড জাস্টিফাইং দ্য প্রবলেমস, ঠিক আছে? আচ্ছা, এখানে অনেক বিষয় লেখা আছে, আমি তোমাদের সহজ করে বলে দিই, একটা এক্সাম্পল দিই, আমার থিসিসের এক্সাম্পলটাই দিই, ঠিক আছে? তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে, ঠিক আছে? আমার থিসিসটা মনে হয় গত ক্লাসে বলছিলাম যে আমার থিসিসের টপিক ছিল যে রেমিটেন্সেস এন্ড এডুকেশনাল অ্যাটেইনমেন্ট এ মাইক্রো লেভেল স্টাডি। মানে হচ্ছে রেমিটেন্সের ইম্প্যাক্ট চাইল্ডদের এডুকেশনের উপরে আছে কিনা সেটাই আমার মানে রিসার্চের বিষয় ছিল, ঠিক আছে? আর আমার মনে হয় রিসার্চ মানে রেমিটেন্স কি এটা তো সবাই মোটামুটি বুঝো নাকি? রেমিটেন্স বুঝো না? ম্যাডামের আগের দিন ক্লাসে আলোচনা করছিলেন। আচ্ছা, সেটাই আমি বলতেছি যে শুধু আমি বলতেছি যে আমার রিসার্চটা কিভাবে করছি, তাহলে তোমরা মানে রিলেট করতে পারবা যে স্টেপ বা ওয়াইজ কোন স্টেপের পরে কোন স্টেপ যেতে হয়, ঠিক আছে? এই জন্য আমার অন্য টপিক না বলে আমার রিসার্চটাই বলে যাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো আমি ফার্স্টে কি করছি যে রিসার্চের টপিক ঠিক করছি। এখানে বলছে যে রিসার্চের টপিক বা প্রপোজাল মানে টাইটেলটা ঠিক করতে হবে, আর যে টাইটেলটা ঠিক করবা তো ওটা হচ্ছে মানে রিসার্চ প্রবলেম, ঠিক আছে? জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই বলতে যে তুমি কেন রিসার্চটা করতেছো সেটা অবশ্যই বলতে হবে, যে তুমি এটা বলতে পারো যে এই রিসার্চটা আগে কখনো হয় নাই, এই জন্য আগে যে রিসার্চ আছে সেই রিসার্চের সাথে এই রিসার্চের একটা গ্যাপ আছে, যে আগে এই রিসার্চটা কখনো হয়নি, এটাই আমার জাস্টিফিকেশন, এই জন্য আমি এটা করতে চাই, আর এটা হলে করলে কি হবে আমাদের সোসাইটিতে অনেক কাজে লাগবে, এরকম একটা বিষয়। তারপর তুমি কি করবা, যে অবজেক্টিভ ঠিক করবা, তুমি যে বিষয়ে রিসার্চ করতে চাচ্ছ সে বিষয়ে ওই টপিকের উপরে তোমার কিছু অবজেক্টিভ থাকবে, কারণ অবজেক্টিভ যদি না ঠিক করো তাহলে রিসার্চের কিন্তু কোনো রেজাল্ট বের হবে না। অবজেক্টিভ ঠিক করতে হবে। আর অবজেক্টিভ কি হতে হবে, দেখো এখানে লেখা আছে স্মার্ট,
এস মানে হচ্ছে স্পেসিফিক হতে হবে, একদম স্পেসিফিক। তারপর মিজারেবল হতে হবে, অ্যাটেইনেবল, রিয়েলিস্টিক এবং টাইম বাউন্ড বা টাইমলি হতে হবে। মানে হচ্ছে একদম তোমার অবজেক্টিভ গুলো একদম স্পেসিফিক হতে হবে, যাতে ওগুলার উপর বেস করে কিন্তু আমরা রেজাল্টটা বের করবো। তারপর এটা টাইমলি, মানে এমন এমন অবজেক্টিভ গুলা নিলা যে এটা নির্দিষ্ট টাইম, তোমার অবশ্যই রিসার্চের একটা কি টাইম বাউন্ড থাকে, একটা টাইম লিমিটেশন থাকে, যে এই টাইমের মধ্যে শেষ করতে হবে। এখন তুমি অবজেক্টিভ তো ফুলফিল করা তোমার একটা নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করা পসিবল না, ঠিক আছে? এর জন্য তোমাকে এমন এমন অবজেক্টিভ নিতে হবে, বা এমন কয়েকটা অবজেক্টিভ নিতে হবে যে কটা তুমি তোমার রিসার্চের টাইম লিমিটের মধ্যে শেষ করতে পারো, ঠিক আছে? রিয়েলিস্টিক হতে হবে, অবশ্যই রিয়েলিস্টিক হতে হবে। এমন একটা অবজেক্টিভ নিলে যেটার কোনো বাস্তবতাই নেই, ঠিক আছে? আনরিয়েলিস্টিক কিছু হবে না, ওখানে অবশ্যই রিয়েলিস্টিক অবজেক্টিভ নিতে হবে। তারপরে ধরো যে অ্যাটেইনেবল, মানে সেটা যাতে রিসার্চ করা যায়, মিজারেবল, মিজার করা যায়, মিজার করার মতো কোনো বিষয় থাকবে, ঠিক আছে? আমার অবজেক্টিভ গুলা বলি, আমার থিসিসের 3টা অবজেক্টিভ ছিল। যে ফার্স্ট অবজেক্টিভ ছিল যে মাইগ্রেন্ট এবং নন মাইগ্রেন্ট, মাইগ্রেন্ট বলতে যে ফ্যামিলির কোনো মেম্বার দেশের বাইরে থাকে, তারা হচ্ছে দেশের বাইরে থেকে টাকা পাঠায়, ওই ফ্যামিলি গুলাকে বলা হয় হচ্ছে মানে রেমিটেন্স পাঠায়, ওই ফ্যামিলি গুলা হচ্ছে মাইগ্রেন্ট ফ্যামিলি। আর যে ফ্যামিলি কেউ হচ্ছে দেশের বাইরে থাকে না, বা যে ফ্যামিলি গুলা কোনো রেমিটেন্স পায় না। তো আমি দেখতে চাইছিলাম যে ফার্স্টে যে মাইগ্রেন্ট এবং নন মাইগ্রেন্ট ফ্যামিলির যে চিলড্রেন আছে তাদের এডুকেশনের কি অবস্থা, তাদের কম্পারিজন করতে চাইছি। দেখা গেল কি যে মাইগ্রেন্ট ফ্যামিলি চিলড্রেনদের চেয়ে নন মাইগ্রেন্ট ফ্যামিলি চিলড্রেন যারা আছে তাদের পড়াশোনাটাই বেশি ভালো, তারা বেশি ভালো করতেছে। কারণ দেখা যায় তাদের বাবা মারা কাছে থাকে, বেশি সুপারভিশনে থাকে, তারা কেয়ার নিতে পারে ঠিক মতো। এটা হচ্ছে ফার্স্ট অবজেক্টিভ ছিল। তো সেকেন্ড অবজেক্টিভ ছিল যে হচ্ছে মানে রেমিটেন্সের ইম্প্যাক্ট আসলে চিলড্রেনদের এডুকেশনের ক্ষেত্রে আছে কিনা। আর একটা থার্ড অবজেক্টিভ ছিল যে রেমিটেন্সের ইম্প্যাক্ট হচ্ছে, শুনতে পাচ্ছ না তোমরা? শোনা যায়। আচ্ছা ঠিক আছে। থার্ড অবজেক্টিভ ছিল যে দেখেন বুঝতে পারি নাই ম্যাডাম, এর আগের স্লাইডটা একটু দেখেন। আচ্ছা আচ্ছা, আমার মানে হচ্ছে রিসার্চের থার্ড অবজেক্টিভ ছিল হচ্ছে যে মনে করো যে রেমিটেন্স যে পাচ্ছি, তো তাতে মেল চিলড্রেনদের বেশি কাজে লাগতেছে না ফিমেল চিলড্রেনদের, মানে ফিমেলরা বেশি এই রেমিটেন্সের টাকা দিয়ে বেশি ভালো পড়াশোনা করতেছে নাকি মেল যারা আছে তারা ভালো পড়াশোনা করতেছে। এটাই হলো 3টা অবজেক্টিভ আমি ঠিক করছি, ঠিক আছে? তো ফার্স্টে আমাকে কি করতে হবে, যে রিসার্চ প্রবলেমটা ঠিক করতে হবে, অবজেক্টিভ গুলা ঠিক করতে হবে, ঠিক আছে? এটা হলো হচ্ছে ফার্স্ট স্টেপ, রিসার্চের যে কোনো রিসার্চের ফার্স্ট স্টেপ। এটুকু কি বুঝতে কারো সমস্যা আছে? না ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম। ওকে আচ্ছা, এটুকু যে দেখতে চাইলা রিফাত না কে দেখতে চাইছো এই এই স্লাইডটা, এইটাতে কোনো সমস্যা আছে? না ম্যাডাম, এটা ঠিক আছে ম্যাডাম, আমি স্ক্রিনশট নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। ম্যাম এখানে প্রবলেম ছিল আগে, বুঝতে পারি নাই ম্যাম আগে স্লাইডটায় প্রবলেম ছিল। এই স্লাইডটা ম্যাম এইটা একটু এক কথায় বলে দেন, ডিফাইনিং এন্ড জাস্টিফাইং দ্য প্রবলেমস। এটা ডিফাইনিং এন্ড জাস্টিফাইং দ্য প্রবলেমস, আমি একটু আগে বলছি যে তুমি যে প্রবলেম নিয়ে কাজ করবা, যে প্রবলেম নিয়ে তুমি রিসার্চ করবা, তো তোমার প্রবলেমটা সম্পর্কে ডিফাইন করতে হবে। যে আমি তোমার যে রিসার্চ টাইটেলটা থাকবে সেই টাইটেলটাকে তুমি মানে সেটা বর্ণনা করতে হবে যে টাইটেলটার বিষয়টা কি, ঠিক আছে? আমি বলছি যে আমার টাইটেলটা ছিল যে ইম্প্যাক্ট অফ রেমিটেন্স অন চাইল্ড এডুকেশন। তো আমি বলছি রেমিটেন্স কি, বা কি বলে ওটা, চাইল্ড এডুকেশন বলতে কি বোঝাচ্ছি, তো এটার ইম্প্যাক্টটা আমি এটা বুঝাইতে চাইছি। আমি কি রিসার্চ করব বা আমার রিসার্চের টপিকটা কি সেটা আমি ডিফাইন করলাম। তারপরে জাস্টিফাইং দ্য প্রবলেমস, মানে জাস্টিফিকেশন, তুমি কেন রিসার্চটা করতে চাচ্ছ তোমাকে অবশ্যই জাস্টিফাই করতে হবে। কিভাবে? তুমি বললা যে আমি যে বিষয়টা রিসার্চ করতে চাচ্ছি সেই বিষয়ে আর কেউ রিসার্চ করে নাই সেজন্য, বা আমাদের দেশে এই রিসার্চটা হয় নাই, এই জন্য আমি কি করতেছি, এই রিসার্চটা করব, ঠিক আছে? আর এই রিসার্চটা করার ফলে কি হবে, সোসাইটি বা পলিসি মেকারদের অনেক উপকার হবে, বা এই রিসার্চের রেজাল্ট গুলা অনেক কাজে লাগবে সোসাইটিতে। এটা তুমি তোমার জাস্টিফিকেশনে বলবা, ঠিক আছে? এখন কি বুঝতে পারছো?
জি ম্যাম। ওকে, তারপর আসো দেখো ওভারভিউ অফ রিলিভেন্ট লিটারেচার। মানে যে কোনো রিসার্চ করো, কারণ তুমি প্রসেস হয়তো বা জানো যে এই স্টেপ স্টেপ ফলো করতে হবে, কিন্তু তুমি যে বিষয় নিয়ে রিসার্চ করবা, ঠিক আছে, তো রিসার্চের টপিক যেটা তুমি ঠিক করলা, তো যখন টপিক ঠিক করা শেষ হয়েছে তখন তোমার চিন্তা করতে হবে যে এই বিষয়ে আগে কোনো রিসার্চ রিলেটেড রিলেটেড আগে কোনো মানে রিসার্চ হয়েছে কিনা। তখন তুমি কি করবা, দেখবা যে ওই তোমার ওই টপিক ধরে ধরে তুমি থিসিস খুঁজতে পারো, থিসিস এরকম কাছাকাছি পেতে পারো। বা তুমি যখন এটা ধরে তুমি যদি গুগলে সার্চও দাও, অনেক লিটারেচার তুমি পাও, ঠিক আছে। দেখা যাবে যে এটা অন্য দেশের হতে পারে, বিভিন্ন দেশের হতে পারে, বা বাংলাদেশের হতে পারে। যদি তোমার সাথে হুবহু মিলে যায় তাহলে কিন্তু, সেটা যদি বাংলাদেশে হয় আর তুমি যে এরিয়াতে করতে চাও সেই এরিয়াতেই হয়, তাহলে কিন্তু তুমি তোমার রিসার্চের টপিক কি চেঞ্জ করতে হবে। হুবহু তুমি রিসার্চ করতে পারবে না, কারণ কি ওই রিসার্চটা করাই আছে, তোমাকে অবশ্যই কিছু চেঞ্জ আনতে হবে, হয় তোমার এরিয়া চেঞ্জ করতে হবে, বা তোমার হচ্ছে কি টপিক একটু চেঞ্জ করে নিতে হবে। কিন্তু দেখলা কি তোমার রিসার্চটা অন্য দেশে হয়েছে, অন্য দেশে, তাহলে তো সমস্যা না, তাহলে তো এরিয়া মিলতেছে না, তখন তুমি সেই রিসার্চটা করতে পারবা। লিটারেচার রিভিউ কেন করা হয়ে থাকে? লিটারেচার রিভিউ করলে বোঝা যায় যে তারা কিভাবে রিসার্চটা করছে, ঠিক আছে। পুরা প্রসিডিওর তো তাদের রিসার্চেও থাকে, ঠিক আছে। ওই বই, যে কোনো একটা বই পড়লা বা ওই জার্নাল গুলাতে লেখা থাকে প্রসিডিওর গুলা, রেজাল্ট দেখতে পারতেছো, মেথোডোলজি দেখতে পারতেছো, মেথডস গুলা কি কি, ওখানে কিভাবে করতেছে রিসার্চ গুলা, ঠিক আছে। তারপর বারে অবজেক্ট, তাদের অবজেক্টিভ গুলা কি ছিল বা তোমার অবজেক্টিভ গুলা কি কি, এগুলা বোঝা যায়। যে তোমার অবজেক্টিভ যদি কোনো কিছু ভুল থাকে, তুমি এখানে মডিফাই করার সুযোগ থাকে এই লিটারেচার রিভিউ দেখার পরে, বা কিভাবে রিসার্চটা করতে হচ্ছে, বা কি গ্যাপ আছে আসলে, মানে তারা যে রিসার্চ করছে, তাহলে তুমি নতুন কি করতেছো, নতুনত্ব অবশ্যই তোমার রিসার্চে কিছু না কিছু নতুনত্ব থাকতেই হবে। সেটাই বলছে যে টু ডিটেক্ট দ্য গ্যাপ ইন দ্য এক্সিস্টিং নলেজ। যে নলেজটা দেওয়াই আছে, যে নলেজটা সবাই জানে, সেটাই যদি তুমি আবার প্রকাশ করো তাহলে তো কোনো লাভ নেই। নতুন তোমার রিসার্চের নতুনত্ব কি, সেটাই হলো, মানে সেটা জানার জন্য তোমাকে লিটারেচার রিভিউ করতে হবে। তুমি যে কোনো থিসিস দেখো, অবশ্যই একটা লিটারেচার রিভিউ, বা যে কোনো আর্টিকেল দেখো লিটারেচার রিভিউ একটা পার্ট থাকবে। অনেক সময় আর্টিকেলের মধ্যে ইন্ট্রোডাকশনের ভিতরে লিটারেচার রিভিউটা থাকে, ঠিক আছে, যে আগে রিসার্চ গুলা কি কি হয়েছে, বা মানে তাদের ইনফরমেশন, তারা কি রেজাল্ট পেয়েছে, এই বিষয়টা থাকবে, ঠিক আছে। এটা বোঝা গেছে? ম্যাডাম লিটারেচার রিভিউ যেটা বললেন এটা ম্যাডাম একটু বলেন, মানে বুঝিনি। বলো। ম্যাডাম লিটারেচার রিভিউ যেটা বলেন। কে বলতেছে? রিফাত? জি ম্যাডাম। ম্যাডাম লিটারেচার রিভিউ যেটা বললেন ওইটা ম্যাডাম বুঝিনি, আরেকটু বলেন। লিটারেচার রিভিউ বলতে বোঝাচ্ছি যে তুমি যদি যে কোনো রিসার্চ করতে চাও, তুমি তো জানো না যে কিভাবে রিসার্চ করতে হয়, ঠিক আছে। তো তুমি কিভাবে জানবা? লিটারেচার মানে কি, যে আগে কি এই যে মনে করো যে আগে কোন কোন রিসার্চ হয়েছে, সেটা তুমি কিভাবে জানবা? লিটারেচার রিভিউর মাধ্যমে। লিটারেচার রিভিউ কি, তুমি থিসিস দেখতে পারো, বিভিন্ন পেপার জি দেখতে ম্যাডাম। পারো, জার্নাল দেখতে পারো, ঠিক আছে, বিভিন্ন আর্টিকেল দেখতে পারো, তারপর বই দেখতে পারো, ঠিক আছে। আবার অনেক সময় কি হয়ে থাকে, অনেক পাবলিকেশন হয়, এগুলা দেখে তুমি তোমার রিসার্চটা কিভাবে করবা সেটা একটা মোটামুটি ধারণা, আইডিয়া পেয়ে যাবা। কারণ তারা তো রিসার্চ করছে, ঠিক আছে। রিসার্চ মেলে কিভাবে করতে হয়, আর তোমার যে টপিকটা আছে টপিকের কাছাকাছি লিটারেচারও বা তোমার রিসার্চও কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে। সেটা কিভাবে? এই লিটারেচার রিভিউ, যদি তুমি রিভিউ না করো, কারণ লিটারেচার রিভিউর মধ্যে অনেক, তুমি যখন থিসিস করবা দেখবা যে থিসিস করার আগে সবাই কি করতেছে, আগের থিসিস গুলা পড়তেছে, তাহলে বোঝা যায় যে আসলে কিভাবে থিসিসটা লিখে। থিসিস লেখা মানে কি, রিসার্চটা কিভাবে করে, ঠিক আছে। ওখানে আগের রিসার্চ গুলা দেখলেই তুমি বুঝতে পারবে, আগের থিসিস গুলা দেখলেই বুঝতে পারবে। সেজন্য বলছে যে কোনো রিসার্চ করার সময় তোমাকে এটাও একটা স্টেপ, যে প্রবলেম তুমি আইডেন্টিফাই করার পর তোমাকে লিটারেচার রিভিউ করতে হবে। এটুকু কি বোঝা গেছে? জি ম্যাডাম, মানে ম্যাডাম ঘাটাঘাটি করে ধারণা নেয়া। ঘাটাঘাটি না, আচ্ছা ঠিক আছে। মানে ঘাটাঘাটি বলতে কি বোঝাচ্ছে যে তুমি সার্চ করো এই বিষয় নিয়ে, সার্চ করো এই রিসার্চ হয়েছে সেটাই,
তুমি লাইব্রেরিতে যাও বা তুমি হচ্ছে অনলাইন এটা নিয়ে সার্চ করতে হবে যে কিভাবে রিসার্চটা করতে হয়। ঠিক আছে? জি ম্যাডাম। কি লেখা আছে? সিলেকশন অফ পপুলেশন এন্ড স্যাম্পল। ঠিক আছে, এখন বলি আমি হচ্ছে প্রবলেম ঠিক করে সম্পূর্ণ যত পপুলেশন আছে, যত মানুষ আছে সবাইকে আমার কি, তারা সবাই আমার কি পপুলেশন। কিন্তু এখন একটা রিসার্চ করার আগে অবশ্যই আমাকে কি করতে হবে যে আমার যদি স্টাডি এরিয়াটা হচ্ছে ময়মনসিংহ হয়, এখন ময়মনসিংহ এ কত লাখ মানুষ আছে, সবার কাছ থেকে কি আমার ইনফরমেশন কালেক্ট করা সম্ভব? তোমরাই বলো, সম্ভব নাকি? না ম্যাডাম। তা এটা তো কখনোই সম্ভব না। তখন কি করা হয়ে থাকে, যখন আমি স্টাডি এরিয়াটা ঠিক করলাম যে আমি আচ্ছা ময়মনসিংহ থেকে আমি ইনফরমেশন কালেক্ট করবো, ময়মনসিংহ তখন স্যাম্পলকে বোঝাচ্ছে যে রিপ্রেজেন্টেড পার্ট অফ পপুলেশন। তোমাদের আমি একটা এক্সাম্পল দিই, তোমাদের ক্লাসেরই এক্সাম্পল দিই। মনে করো যে তোমাদের ক্লাসের স্টুডেন্ট আছে কতজন, তোমরা হচ্ছে আমার মানে মেইন হচ্ছে স্টাডি পপুলেশন। যে ক্লাসে মনে করো 350 স্টুডেন্ট আছে, তোমরা হলো ফুল পপুলেশন। মানে একটা এরিয়াতে মানে একটা ক্লাসে এগ্রিকালচার লেভেল 1-এ 300-350 স্টুডেন্ট আছে, এরা সবাই হচ্ছে আমার স্টাডি পপুলেশন। ঠিক আছে, কিন্তু আমি কি 300-350 স্টুডেন্টের পক্ষ থেকে আমার ডাটা, কারণ সবার কাছ থেকে আমার ডাটা নেওয়া সম্ভব না। কেন সম্ভব হয় না? কারণ হচ্ছে রিসার্চ, যে কোনো রিসার্চ করার জন্য একটা টাইম লিমিট থাকে, একটা টাইম কনস্ট্যান্ট থাকে। মানে কি একটা সময় থাকে, এত সময়ের মধ্যে রিসার্চটা শেষ করতে হবে। আরেকটা বিষয় থাকে, একটা বাজেটের একটা বিষয় থাকে, একটা টাকা পয়সারও তো একটা। ঠিক আছে, কারণ তুমি যত বেশি এরিয়া কভার করতে যাবা তত বেশি কি তোমার টাকা বেশি লাগবে, একটা বাজেট থাকে। এই জন্য সবার মানে রিসার্চ করার সময় সবার কাছ থেকে ডাটা নেওয়া সম্ভব হয় না। তখন কি করা হয়, এই পপুলেশন থেকে আমরা কি করে থাকি, ইনফরমেশন করে থাকি। এই যে ফুল পপুলেশন থেকে যখন মানে কিছু মানে কি বলে এটা গ্রুপ অফ পিপলের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করতেছি, তাদেরকেই বলা হয় হচ্ছে স্যাম্পল। স্যাম্পল মানে হচ্ছে পার্ট অফ পপুলেশন, রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ পপুলেশন বলতে বোঝাচ্ছে এই স্যাম্পলদের বিষয় আছে। হচ্ছে কি যে ইনফরমেশনটাই দিবে ইনফরমেশন এখন আমাদের ক্লাসের 20 জন স্টুডেন্ট যে ইনফরমেশন আমাকে দিবে, আমি তখন ইনফরমেশন এটাই ভাববো যে 350 স্টুডেন্ট যা দিত সেই সেই এক্সাক্ট ইনফরমেশন দিয়েছে। কারণ এটাই হচ্ছে গবেষণায় হচ্ছে যে স্যাম্পলটা যে ইনফরমেশন দিয়ে থাকে, পপুলেশন যা দিত এই স্যাম্পলটা তাই না। ঠিক আছে, এটা আমাদের রিসার্চের সুবিধাতে সবার কাছ থেকে ইনফরমেশন নিতে পারি না, এই জন্য স্যাম্পলদের কাছ থেকে আমরা ইনফরমেশন নিই। এখন হচ্ছে বিষয় হলো, নিচে একটা বিষয় দেখো যে স্যাম্পলিং। আমরা স্যাম্পল যা আমরা এখন 350 স্টুডেন্ট আছে, ঠিক আছে, এখন 20 জন স্টুডেন্টকে আমরা কিভাবে সিলেক্ট করব? ঠিক আছে, এই প্রক্রিয়াটাকে বলা হয় স্যাম্পলিং, the process selecting a subset of individual a larger group of individual। মানে হচ্ছে যদি হোল পপুলেশনকে ধরা হয় 350 থেকে যখন আমি 20 জন স্টুডেন্ট সিলেক্ট করতেছি, এই প্রসেসটাকে বলা হয় স্যাম্পলিং। ঠিক আছে, আর এটা আমাকে রিসার্চের সময় করতে হবে। আমি যে কোনো আমি আমার এরিয়া করলাম যে আমি ময়মনসিংহ ডাটা নিব, কিন্তু ময়মনসিংহ এর সব মানুষের কাছ থেকে ডাটা নেওয়া সম্ভব না। তখন আমি মানে ঠিক করলাম যে একটা নির্দিষ্ট লোকেশনে সিলেক্ট করতেছি, সেটা আমি কিভাবে সিলেক্ট করব? অবশ্যই 350 সবাই তো আমার পপুলেশন, আমি সবাই তো চাবে যে আমাকে ইনফরমেশন দেওয়ার জন্য, কিন্তু আমি সবাইকে নিতে পারবো না। তাহলে আমি কাদেরকে সিলেক্ট করব সেটা ডিপেন্ড করে এই দুইটা টাইপস লেখা আছে। দেখো স্যাম্পলিং এর দুইটা টাইপস আছে, 2 টাইপস অফ স্যাম্পলিং এর মাধ্যমে এই স্যাম্পলিং প্রসিডিউর আমরা ইউজ করে স্যাম্পল গুলা কালেক্ট করি। ঠিক আছে, দেখো লেখা আছে যে 2 টাইপস অফ স্যাম্পলিং। স্যাম্পলিং এ আমরা একটু আগে বলছি, স্যাম্পলিং হচ্ছে প্রসেস অফ সিলেক্টিং এ সাবসেট অফ ইন্ডিভিজুয়ালস ফ্রম এ হোল ইন্ডিভিজুয়াল থেকে যখন সাবসেট অফ ইন্ডিভিজুয়াল না হয় সেটা হলো স্যাম্পলিং।
ঠিক আছে? স্যাম্পলিং কি বুঝতে পারছো তোমরা? ম্যাডাম ওইখানের যে ফার্স্ট স্টেপটা ছিল ম্যাডাম, যে একটি ফেনোমেননের উপর মানে স্টুডেন্টরা কি আসছে নাকি? ম্যাডাম বুঝতে ম্যাডাম পারছি। আচ্ছা ঠিক আছে। তো আমরা যে স্যাম্পল গুলা কালেক্ট করতেছি, ঠিক আছে, তো এই স্যাম্পল গুলা কালেক্ট করার তো কিছু প্রসিডিউর আছে। আমার মন চাইলো আমি হচ্ছে যাকে ইচ্ছা তাকে হচ্ছে কি করতে পারবো না, স্যাম্পল হিসেবে নিতে পারবো না। অবশ্যই কিছু প্রসিডিউর ফলো করে আমাকে স্যাম্পল গুলা কালেক্ট করতে হবে। মানে আমি যাদের কাছ থেকে ইনফরমেশন নিব তাদেরকে একটা প্রসিডিউর ফলো করে তাদের কাছ থেকে ইনফরমেশন নিতে হবে। এখন কাদেরকে আমি নিব, এখন কি আমার পছন্দ মতো যাকে আমার ভালো লাগবে তাকে আমি নিব, ওরকম না, ঠিক আছে? অবশ্যই একটা প্রসিডিউর ফলো করে নিতে হবে। এখানেই লেখা আছে যে 2 টাইপস অফ স্যাম্পলিং আছে, যে এই দুইটা প্রসিডিউর ফলো করে আমরা স্যাম্পল গুলা কালেক্ট করি। একটা হলো প্রবাবিলিটি স্যাম্পলিং আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং, ঠিক আছে? প্রবাবিলিটি এই ওয়ার্ডটা কখনো শুনছো? ম্যাডাম সম্ভাব্য সম্ভাবনা নাকি না জি ম্যাডাম, সম্ভাব্যতা? ম্যাডাম সম্ভাবনা কোনটা? সম্ভাব্যতা সম্ভাবনা। আচ্ছা যাই হোক, প্রবাবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা হতে পারে সব। তোমরাই বলো ঠিক করে, আমার না মনে নাই এক্সাক্ট বাংলাটা কি হবে। সম্ভাবনা হবে। আচ্ছা সম্ভাবনা, ঠিক আছে। প্রবাবিলিটি স্যাম্পলিং আমি তোমাদের একটু বুঝাই দেই, যে যেখানে কি হয় যে 350 জন স্টুডেন্ট ছিল যেমন। আচ্ছা ঠিক আছে, সম্ভাবনা। আচ্ছা একটু শুনো সবাই, যে আমাদের হোল পপুলেশনের প্রত্যেকটা পপুলেশন মানে প্রত্যেকটা মানুষ যদি সবারই সমান সম্ভাবনা থাকে স্যাম্পল হিসেবে সিলেক্ট হওয়ার, তখন সেটাকে বলা হয় প্রবাবিলিটি স্যাম্পলিং। কিভাবে হতে পারে একটা এক্সাম্পল দিই, তারপরে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রবাবিলিটি স্যাম্পলিং এর সময় কি হয়, মনে করো আমি একটা লটারি করলাম, 350 জনের নামই আমার একটা লটারি বক্সে রাখা আছে। তারপর আমি ওখান থেকে নামগুলা তুলতেছি, 20 জনের নাম উঠাবো। তাহলে কি হচ্ছে, এই 350 স্টুডেন্ট সবারই কিন্তু সমান সম্ভাবনা আছে, ঠিক আছে না? প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে কি হয় যে মানে প্রত্যেকটা পেশনের সমান সম্ভাবনা থাকে, এটাকে বলা হয় স্যাম্পলিং। আর নন প্রবাবিলিটি যে সবার সমান সমান থাকে, যে রিসার্চটা তার সুবিধা মতো রিসার্চ প্রসেসের ভিতরে আছে। শুধু আমি তোমাদেরকে পয়েন্টগুলো বলে গেলাম, আর পরবর্তীতে আবার এটা ব্রিফলি আমরা হচ্ছে পরে আরেকটা নেক্সট ক্লাসে এটা হচ্ছে বর্ণনা করব, ঠিক আছে? তো এখন আমি সবগুলো বর্ণনা করলাম না, শুধু তোমাদের এইটুকুই বললাম যে প্রবাবিলিটি স্যাম্পলিং কি আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং কি। এই প্রবাবিলিটি এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মাধ্যমে মেইনলি স্যাম্পল গুলা সিলেক্ট করা হয়, যে কাদের কাছে আমি স্যাম্পল হবে, সেটা এই স্যাম্পলিং এর মাধ্যমে করা হয়ে থাকে, ঠিক আছে? একটু দেখো আমার কি শেষ হইল, যে স্যাম্পল গুলো আমি আমার স্যাম্পল হবে আমি করে ফেলছি, যেটা হলো স্যাম্পলিং এর মাধ্যমে। এখন হচ্ছে এই স্যাম্পলিং এর মাধ্যমে যে আমি স্যাম্পল গুলো ঠিক করলাম, তো তাদের কাছে আমি কিভাবে ডাটা কালেকশন করব, ঠিক আছে? এখন তো তাদের কাছ থেকে আমার ইনফরমেশন, ডাটা কালেকশন মানে কি? ডাটা কালেকশন হচ্ছে ইনফরমেশন কালেক্ট করা, ঠিক আছে? তোমার যে অবজেক্ট গুলা ছিল সেই অবজেক্টিভের উপর ভিত্তি করে তুমি কিছু কোশ্চেনিয়ার রেডি করতে পারো, বা ইনফরমেশন কিভাবে কালেক্ট করা। এখন তো আমাকে অবশ্যই কি করতে হবে, ইনফরমেশন কালেক্ট করতে হবে ওই স্যাম্পলদের কাছ থেকে, ঠিক আছে? এটাও হচ্ছে রিসার্চের একটা স্টেপ। তো এখানে লেখা আছে যে দেখো মেথডস অফ ডাটা কালেকশন। একটু মিউট করো সবাই, একটু মিউট করো। একটু মিউট করে রাখা হচ্ছে সাউন্ডের প্রবলেম হয়, ঠিক আছে? আচ্ছা আমি বলতেছিলাম যে ডাটা কালেকশন রিসার্চের একটা বড় একটা স্টেপ হচ্ছে ডাটা কালেকশন, মানে আমার ইনফরমেশন গুলো তো কালেক্ট করছি,
হবে। আমি বলবো, ঠিক আছে, আমি কিভাবে ডাটা কালেকশন করব সেটার কয়েকটা প্রসিডিউর লেখা আছে, দেখো মেথডস অফ ডাটা কালেকশন। হয় আমি সার্ভে মেথড মাধ্যমে ডাটা কালেকশন করব, না হলে অবজারভেশন মেথডের মাধ্যমে, বা এক্সপেরিমেন্টাল মেথডস বা কোয়ালিটেটিভ মেথডস। সার্ভে মেথড মানে কি, যে একটা কোশ্চেনিয়ারের মাধ্যমে হতে পারে, যে আমি কোশ্চেনিয়ার নিয়ে গেলাম, সেখানে অনেক কোশ্চেন আছে, সেই কোশ্চেন ধরে ধরে আমি কোশ্চেন করতেছি, তো ওই কোশ্চেন আনসার আমার হচ্ছে স্যাম্পলরা দিচ্ছে, ঠিক আছে, এভাবে আমি ডাটা কালেকশন করতে পারি। বা অবজারভেশন মেথড, অবজারভেশন মেথড মানে হচ্ছে কি, তুমি তোমার স্টাডি এরিয়াতে গিয়েছো, কিন্তু কাউকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতেছো না, কিন্তু তুমি দেখতেছো যে তারা কিভাবে প্রোডাকশন করতেছে, বা তাদের অ্যাক্টিভিটিস গুলা দেখে দেখে তুমি তোমার ইনফরমেশন গুলা কালেক্ট করতেছো, ঠিক আছে, তাদের কিছু জিজ্ঞেস করতেছো না, তুমি সেখানে থেকে তাদের লাইফস্টাইল দেখে দেখে বা তারা কি করতেছে সবকিছু দেখে ইনফরমেশন গুলা তুমি কালেক্ট করতেছো, এটা হলো অবজারভেশন মেথড। আবার আরেকটা হচ্ছে এক্সপেরিমেন্টাল মেথড, এটা মেইনলি যে আমরা ল্যাবে করে থাকি, বা যে এক্সপেরিমেন্টাল ফিল্ড গুলাতে করি, ওইখানে সেটাকে বলা হয় এক্সপেরিমেন্টাল মেথড, এক্সপেরিমেন্ট যেগুলো করা হয়ে থাকে। আর কোয়ালিটেটিভ মেথড আছে, সেটা হলো মানে সব ইনফরমেশন কিন্তু তুমি কি করতে পারবা না, কোয়ান্টিফাই করতে পারবা না। মানে সার্ভে মেথডে যেগুলো আমরা করে থাকি, যে আপনার প্রোডাকশন কত, আপনার ফ্যামিলিতে কত মেম্বার্স, আচ্ছা ঠিক আছে, আপনি ইনকাম কত, এক্সপেন্ডিচার কত, এই ইনফরমেশন ছাড়াও কিন্তু আরো অনেক ইনফরমেশন থাকে, যেগুলো আমাদের ব্রিফলি, মনে করো প্যাসেজ আকারে বা স্টোরি আকারে, বা অনেক সময় কি কারো, আমি বলতে পারি যে আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করেন, তখন কি সেটার জন্য আমার কি দরকার, কোয়ালিটেটিভ মেথডস দরকার হয়, যেটা সংখ্যায় পরিমাপ করা যায় না, ঠিক আছে, তখন আমরা এই কোয়ালিটেটিভ মেথড ইউজ করে তারপর ডাটা কালেকশন করে থাকি, যেগুলো আমাদের যে এক্সপিরিয়েন্স বলো, কি কি রিসোর্স আছে সেই বিষয়ে বর্ণনা দিল, বা তাদের পাস্ট হিস্ট্রি বর্ণনা করতে বললাম, তখন এই কোয়ালিটেটিভ মেথড ইউজ করে আমরা ডাটা কালেকশন করে থাকি, ঠিক আছে, এটা হলো ডাটা কালেকশনের পার্ট। আচ্ছা, আমরা ডাটা কালেকশন করলাম, এখন কি করব? ম্যাম প্রথমটা একটু বলবেন? আচ্ছা, কোনটা? সার্ভে ম্যাম মেথড। প্রথমটা জি। সার্ভে মেথড হচ্ছে, আমি তোমাদের একটু আগে বললাম, এটা হলো কি, যে ইন্টারভিউ, মনে করো যে আমি একটা কোশ্চেনিয়ার নিয়ে গেলাম। কোশ্চেনিয়ার মানে কি, একটা পেপারের মধ্যে অনেকগুলা কোশ্চেন লেখা আছে, কোশ্চেন গুলো আমি কিভাবে ঠিক করছি, আমার অবজেক্টিভের উপর ভিত্তি করে ওই কোশ্চেন গুলো ঠিক করছি, যে এই কোশ্চেনের আনসার যদি আমি পাই, তাহলে কিন্তু আমার অবজেক্টিভ গুলা মানে রেজাল্ট আমি পাবো, ঠিক আছে, এটা হলো ইন্টারভিউ করো, বা অনেক সময় টেলিফোনের মাধ্যমে হয়ে থাকে, তুমি কি করতেছো, কোশ্চেন গুলা জিজ্ঞেস করছো পার্টিসিপেন্টকে, পার্টিসিপেন্ট মানে যাদের কাছ থেকে তুমি ডাটা নিচ্ছ তোমার স্যাম্পলের কাছে, হলো সার্ভে মেথড, বুঝতে পারছো? জি ম্যাম। হুম, এক্সপেরিমেন্টাল মেথডটা কি আমি নিজে এক্সপেরিমেন্ট করে ডাটা কালেক্ট করব, নাকি অন্য এর আগে এক্সপেরিমেন্টটা হয়ে গেছে ওইখান থেকে ডাটা কালেক্ট করব? না, তুমি নিজে নিজে ইনফরমেশন থাকে, ঠিক আছে, যে হয় কি, যে তোমার আমি তোমাদের একটু একটা মানে ভালো একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই, যে তুমি বলতেছো যে আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স শেয়ার করে, ঠিক আছে, এক্সপিরিয়েন্স যখন শেয়ার করবে সে, তখন সেটাকে একটা স্টোরির মতো হবে কিন্তু, ঠিক আছে, স্টোরি কিন্তু কোশ্চেনিয়ার ম্যাম হলো না। হ্যাঁ, ম্যাম ম্যাম 11টা বাজছে, অন্য একটা ক্লাস আছে আমাদের। ম্যাম আজকে আচ্ছা এখানেই থাক ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 11টা বেজে গেছে। জি ম্যাম। ও আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে একটা কথা বলি, এইটুকু এইটুকু কি পড়ানো যাবে না? এই স্লাইডটা 2 মিনিট লাগবে, শেষ করে দিই। দেন ম্যাডাম তাহলে। নাকি এটা এটা কালকে অন্যদিন করবা? ম্যাম অন্যদিন নেন ম্যাম, আজকে এতটুকু থাক ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে। তার রিসার্চ প্রসেসের স্টেপ গুলা শেষ হলো না, একটু বাকি আছে, এই স্লাইডটাই শুধু বাকি আছে, এটা নেক্সট ক্লাসে আমি তাহলে শেষ করে দিব, ঠিক আছে। আচ্ছা, সবাই তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। সবার দেওয়া শেষ, সবার দেওয়া শেষ হয়েছে?
তোমাদের অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ হলে একটু বললো যে তোমাদের দেওয়া শেষ, তাহলে আমি হচ্ছে ক্লাস শেষ করি। এখনো তো মনে হয় দিচ্ছে। শেষ হয়েছে। আচ্ছা, সবাই তাহলে ভালো থাকো। মনে হয় সবার দেওয়া শেষ। কারো বাকি আছে? আমি কিন্তু ক্লাস শেষ করতেছি। মনে হয় শেষ হয়ে গেছে। কারো অ্যাটেন্ডেন্স দেওয়া বাকি আছে? জি ম্যাম ঠিক সবার আছে, মনে হয় শেষ শেষ। হয়ে গেছে। ম্যাম শেষ হয়ে গেছে দেওয়া। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো। ইনশাআল্লাহ আসসালামু নেক্সট আলাইকুম। মানে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম। তোমাদের সাথে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম